পশ্চিমাদের মিসাইল হামলার হুমকি দিলেন পুতিন। রাশিয়াকে সমীহ করছে পোল্যান্ড, হাঙ্গেরি। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক পিটিআইয়ের। দমনে ইন্টারনেট সেবা বন্ধের তোড়জোড়। বিশ্বের ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। স্বাধীন দেশের জন্য বিষয়টি কতটা নিরাপদ? দেখছিলেন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো এবং পশ্চিমাদের আক্রমণাত্মক আচরণে পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। পুতিন বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। রুশ সেনারা ইতিমধ্যে ইউক্রেনের মাটিতে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। ভবিষ্যতে ইউক্রেনকে যারা অস্ত্র দেবে তাদের ওপরও হামলা চলবে বলে সাফ জানিয়েছেন তিনি। আরও দেখুন শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো পশ্চিমাদের আচরণে ত্যক্ত বিরক্ত রুশ প্রেসিডেন্ট। এর মধ্যে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। বাইডেনের অনুমতি পেয়েই যুক্তরাজ্যের মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়া। পুতিন বলেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। ন্যাটো পশ্চিমাদের আক্রমণাত্মক আচরণে রাশিয়া ভীষণভাবে বিরক্ত। তারা ঢালাওভাবে ইউক্রেনকে সমর্থন করে যাচ্ছে। নতুন করে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে। রাশিয়া বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। ইউক্রেন অস্ত্র পেয়েই রাশিয়া হামলা চালিয়েছে। আমরা তার জবাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছি। এটা পরীক্ষামূলক হামলা ছিল, কিন্তু যারা ইউক্রেনকে ভবিষ্যতে এই ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করবে তাদের উপর রাশিয়া হামলা চালাবে। রাশিয়ার হুমকি সমীহ করছে পশ্চিমা অনেক দেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সামরিক শক্তি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ নেই। পশ্চিম ইউরোপের মতো করে হাঙ্গেরির আক্রমণাত্মক হওয়া উচিত হবে না। পোল্যান্ডও রাশিয়ার হুমকিতে সতর্ক অবস্থানে আছে। আঞ্চলিক সংঘাত বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি ভয়াবহ অবস্থায় আছে। এটির শেষ কেউ জানে না। সময়ের সাথে সাথে যুদ্ধ আরও নাটকীয় হয়ে উঠছে। গেল কয়েকদিনে রাশিয়ার হামলা থেকে বলা যায়, পুতিনের হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাশিয়ার মতো দেশকে মোকাবেলা করা সহজ নয়। তাদের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও বিধ্বংসী অস্ত্র। আগামী 2 মাস আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে। পশ্চিম ইউরোপের মতো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতি দেখে সাবধানে এগোতে হবে, অন্যথায় খারাপ কিছু হতে পারে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা যুদ্ধ বিস্তারের নয়া কৌশল বলে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এই ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে প্রমাণ হলো যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ায় পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভ। বলেন, প্রস্তুতি চলছে, দ্রুত রাশিয়ায় পাল্টা হামলা হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 24 নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। বিক্ষোভ ঠেকাতে নজিরবিহীন তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকা রাস্তাগুলোতে ইতিমধ্যে কন্টেনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ এবং পাঞ্জাব সহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনাও চলছে পুরোদমে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। শহর জুড়ে অবস্থান নিচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী। রাস্তায় বসানো হচ্ছে কন্টেইনারের ব্যারিকেড। ইমরান খানের মুক্তির দাবিতে আগামী 24 নভেম্বর সর্বাত্মক আন্দোলনকে রুখে দিতেই এসব আয়োজন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ডাকা এই আন্দোলনকে ঘিরে গোটা পাকিস্তানেই এখন বিরাজ করছে থমথমে এক পরিস্থিতি। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলো কন্টেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, পিটিআইয়ের 24 নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরটিতে 144 ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পিটিআই কর্মীরা যাতে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন সেজন্য শহরের 50টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতাকর্মীদের দমনে এরই মধ্যে 30 জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে 50টি প্রবেশপথে পণ্যবাহী কন্টেইনার ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এমনকি বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবা, পাওয়া যাচ্ছে এমন খবরও। ইসলামাবাদ ও পাঞ্জাব সহ বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরিকল্পনাও চলছে পুরোদমে। শুক্রবার সকাল থেকেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি। শুধু পাকিস্তান নয়, পাকিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে 24 নভেম্বরের উত্তাপ। একই দিনে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে ইমরান সমর্থকেরা। তবে পিটিআই দাবি করছে বিক্ষোভ ও গণজমায়েত ঠেকাতে পাকিস্তানি তরুণদের ভয়ভীতি প্রদর্শন করছে সরকার। আন্দোলনে অংশ নিলে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ব্লক করে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ভয় দেখাতে পুলিশি শোডাউনের মতো বিরল ঘটনাও ঘটেছে পাকিস্তানে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নিজেদের সামর্থ্য প্রদর্শনে রাস্তায় নেমে স্লোগান তুলে শোডাউন দিচ্ছেন পাকিস্তানের পুলিশ বাহিনীর শত শত সদস্য। ইমরান খান জানিয়েছেন আগামী 24 নভেম্বর তার দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে তাকে মুক্তি দেওয়া হবে এমন প্রস্তাব এসেছে। পিটিআই এর শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন ইমরান। তবে এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে পিটিআই নেতারা। তারা জানিয়েছেন ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসতে রাজি নয় ইমরান খানের দল। ইমরান খানের এই চূড়ান্ত বিক্ষোভের ডাক আখেরে কতটুকু সফলতা পায় সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় যাত্রীবাহী গাড়ির বহর লক্ষ্য করে গুলিবর্ষণে নারী শিশু সহ অন্তত 45 জন নিহত হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার পুলিশের নিরাপত্তা প্রহরায় অন্তত 40টি গাড়ির বহর পারাচিনার থেকে পেশোয়ার যাবার পথে হামলার শিকার হয়। সুন্নি মুসলিমদের বহরটি স্থানীয় পাহাড়ি এলাকা পার হবার সময় মহাসড়কের দুপাশে গাড়ি নিয়ে ধাওয়া করা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। প্রথমে পুলিশের গাড়ি আর পরে যাত্রীবাহী বহর লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই সময় কমপক্ষে 200টি গাড়ি ঘটনাস্থলে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমির দখল নিয়ে স্থানীয় শিয়া সুন্নি সশস্ত্র গোষ্ঠীর পুরনো বিরোধের জেরে হামলা হয়েছে। কয়েক মাস ধরে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে তুরি, বাঙ্গাস ছাড়াও একাধিক উপজাতি গোষ্ঠীর মধ্যে ভূমির দখলে দ্বন্দ্ব চলছে। এতে গত সেপ্টেম্বরে হত্যার শিকার হন অন্তত 60 জন। এই বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ওই অঞ্চল অভিমুখী মহাসড়কের যান চলাচল স্থগিত আছে। বন্ধ রাখা হয়েছে উচ্চগতির মোবাইল ইন্টারনেট সেবা। এতে ঔষধ, খাদ্য সহ নিত্যপণ্যের চরম সংকটে ভুগছে ওই অঞ্চলের মানুষেরা। একটি স্বাধীন দেশে বহাল তবিয়তে রাজত্ব করে অন্য আরেকটি রাষ্ট্রের সেনাবহর। শক্তির যোগান দেয় ভিন দেশের মাটিতে গড়ে ওঠা সামরিক ঘাঁটি। বন্ধুত্ব এবং সহযোগিতার মার প্যাচে বছরের পর বছর ধরে এমন অসাধ্য সাধন করে আসছে আমেরিকা। বিশ্বের বিভিন্ন দেশে তারা গড়ে তুলেছে শত শত সেনা ঘাঁটি। যেসব ঘাঁটির উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলায় মিত্র রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ নানা বিষয়গুলোতে। প্রভাব বিস্তারের হাতিয়ার সামরিক ঘাঁটি নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আপনি কি জানেন ৮০টিরও বেশি দেশে প্রায় ৭৫০টির মতো সামরিক ঘাঁটি আছে আমেরিকার? এছাড়াও বিশ্বের ১৫৯টি দেশে রয়েছে মার্কিন সেনা উপস্থিতি। পৃথিবী জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো এক অদৃশ্য শক্তির প্রতীক। আমেরিকার ভূখণ্ড না হয়েও যেন অন্য দেশে এক টুকরো আমেরিকা। এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ প্রতি বছর খরচ করে তা বিশ্বের শীর্ষ 10টি রাষ্ট্রের মোট ব্যয়ের চেয়েও বেশি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে। সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। উন্নত রাডার, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সুরক্ষায় ঘাঁটিগুলো থাকে সদা প্রস্তুত। 2024 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বছরে $1.2 বিলিয়ন ব্যয় করা হয়। তবে বিশ্বব্যাপী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অগণিত ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আছে সংশয়ের অবকাশ।
জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে মার্কিন ঘাঁটির অবস্থান তাদের বৈশ্বিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। জাপানে মোতায়েন রয়েছে প্রায় 50,000 মার্কিন সেনা। দুই দেশের মধ্যকার শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে এই বাহিনীর অবস্থান বিশেষ অর্থ বহন করে। ঘাঁটি আছে এমন সব দেশের সাথেই আমেরিকার সম্পর্ক এভাবেই নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিপুল সামরিক উপস্থিতি স্বাধীন দেশগুলোর জন্য কতটা নিরাপদ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধের সময় পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার ছিল একটি কৌশলগত পদক্ষেপ। এই ঘাঁটিগুলো শুধু যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারেও কাজে লাগত। বর্তমানে এসব ঘাঁটিকে কৌশলগত রক্ষা কবচ বা স্ট্র্যাটেজিক শিল্ড বলা হয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা জোরদারে এমন ধরনের শক্তি থাকাটা জরুরি বলে মনে করেন দেশটির সামরিক বিশ্লেষকরা। সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি সবসময় বিতর্কের বাইরে ছিল না। স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেন এসব ঘাঁটি তাদের স্বাধীনতা এবং সামাজিক জীবনে বাধা সৃষ্টি করে। ওকিনাওয়ার স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেখানকার মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। অনেক ক্ষেত্রে এই ঘাঁটিগুলো স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে সহায়তা করলেও পরিবেশগত এবং সাংস্কৃতিক সমস্যা তৈরি করে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রায় স্থানীয় এবং বৈশ্বিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। যেমন দক্ষিণ চীন সাগরে মার্কিন ঘাঁটি নিয়ে চীন ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির প্রভাবও খুব একটা সুখকর না। 2023 সালে দক্ষিণ চীন সাগরে আমেরিকার নৌবহরের উপস্থিতি চীনের সামরিক কার্যক্রমকে আরও জটিল করেছে বলে বিশ্লেষকরা ধারণা করেন। বিশেষজ্ঞদের মতে শুধু সামরিক নয়, বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এসব বেজ। তবে মার্কিন ঘাঁটিগুলো কি শান্তির প্রতীক, নাকি তাদের পেশিশক্তি প্রদর্শনের একচেটিয়া হাতিয়ার থাকবে? সময়ই জানাবে সেই উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জ ভবনে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। 25 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে তাকে ধরিয়ে দেয়া FBI গুপ্তচর। 30 বছর বয়সী হারুন আব্দুল মালিক ইনারকে গ্রেফতারের পর জানানো হয় ফ্লোরিডার কোরাল স্প্রিং শহরের অধিবাসী এই যুবক ভবঘুরে। গোয়েন্দা সংস্থা FBI 3 গুপ্তচর সহকর্মীর বেশে হারুনের সঙ্গে থেকে হামলা পরিকল্পনার তথ্য সংগ্রহ করেছে। ফ্লোরিডার জেলা আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, ম্যানহাটনে ওয়াল স্ট্রিটে স্টক এক্সচেঞ্জ ভবনের বাইরে বোমা হামলার পরিকল্পনা ছিল। নিজেকে বিন লাদেন মনে হচ্ছে হারুনের এমন মন্তব্যের তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছে FBI গুপ্তচর। ওই যুবকের কাছ থেকে বোমা বানানোর ম্যানুয়াল, সার্কিট সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। জবানবন্দিতে হারুন জানান, মার্কিন প্রশাসনকে একটি ধাক্কা দিয়ে নতুন করে শুরুর শুভ সূচনায় সহায়তার ইচ্ছে ছিল তার। 2017 সালে বোমা তৈরি পদ্ধতি অনলাইনে খোঁজ করার পর নজরদারিতে ছিল হারুন। এবছরের ফেব্রুয়ারিতে সহকর্মীর বেশে তার সঙ্গে FBI গুপ্তচররা বন্ধুত্ব গড়ে তোলে। তাকে উচ্চ ক্ষমতার বিস্ফোরক জোগাড় করে দেওয়ার আশ্বাস দেওয়া দুজন ছিলেন FBI গুপ্তচর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। কানাডা, ইটালি এবং তুরস্ক সহ অনেক দেশ এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল একে অ্যান্টিসেমিটিক বলে অভিহিত করেছে। অন্যদিকে ইউক্রেনে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। তারা বলছে পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ও আশা পুনঃস্থাপন করবে। ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরুর 6 মাস পর আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইন্টারন্যাশনাল কোর্টের এই সিদ্ধান্তকে কানাডা, ইতালি এবং তুরস্ক সহ অনেক দেশ সমর্থন করেছে। তবে ইসরায়েলি পদক্ষেপকে অ্যান্টিসেমিটিক অর্থাৎ ইহুদি বিরোধী বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা এই অভিযোগের আদেশ পুরোপুরি প্রত্যাখ্যান করছে।
এদিকে গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বেইত লাহি এবং গাজা সিটিতে হামলা চালিয়ে অন্তত ৮৮ জনকে হত্যা করেছে এ বাহিনী। গত বছর থেকে গাজা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৪,০৫৬ জন, আহত হয় আরও ১,০৪,২৮৬ জন। একই সাথে লেবাননের বালবেক অঞ্চলেও তীব্র বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত ৪৭ জন নিহত হয়, আহত হয়েছে আরও ৫২ জন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর বিরুদ্ধে জবাবস্বরূপ ব্যবহৃত হয়েছে। পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত এখন বৈশ্বিক সংঘাতে পরিণত হয়েছে, বিশেষ করে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হওয়ার পর। এ সময় পুতিন সতর্ক করেন, এমন চলতে থাকলে রাশিয়া কঠোরভাবে প্রতিরোধ জানাবে। ইফাত জাহান, বাংলাভিশন। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।